আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্সের কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটাতে বেসিক থেকে বোর্ড লেভেলের এবং স্কুল লেভেলের সিকিউ গুলা আমরা সলভ করবো, এবং যেই সিকিউ গুলা সলভ করবো সেগুলো কমপ্লিট করার পরে তোমাদের যে কোনো ক্যাটাগরি থেকে সিকিউ দেওয়া হোক না কেন ইনশাল্লাহ সলভ করতে পারবে। এবং এমসিকিউ গুলাও দেখানো হবে। এটা যে ওয়ান শট ক্লাস, সেটা দেখার পরে ইনশাল্লাহ আহ, আর তেমন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটার যে কোনো সিকিউ বা এমসিকিউ কোশ্চেন গুলা সলভ করার ক্ষেত্রে। তো প্রথমেই আমরা আসি কাজ, ক্ষমতা ও শক্তি। এই চ্যাপ্টারের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে কাজ। কাজ কি? তোমাদের বইয়ে কাজের যে উদাহরণটা দেওয়া আছে, যে দুইটা উদাহরণ দেওয়া আছে, যে একটা কাজ আর একটা হচ্ছে কাজ না। আমাদের নর্মাল ভাষায় আমরা যেটাকে কাজ বলি, ফিজিক্সের ভাষায় অনেক ক্ষেত্রে সেটা কাজ হয় না। কেন হয় না? যে উদাহরণটার কথা বলছিলাম, মেইন বইয়ে দেওয়া আছে যে একজন দারোয়ান সারাদিন যদি বইসা থাকে, আমরা নর্মাল ভাষায় বলতে পারি যে সে কাজ করছে, সে মাস শেষে বেতন নিতেছে। কিন্তু ফিজিক্সের ভাষায় তার এই যে সারাদিন বসে আছে এটা তার কোনো কাজ না। ফিজিক্সের ভাষায় কাজ জিনিসটা কি? কেন তার এই দারুণ বইসা থাকার বিষয়টা ফিজিক্সের ভাষায় কাজ হয় না? মেইনলি এখানে সে যে বইসা থাকে বা বইসা থেকে যে কাজটা করে, এইটা ফিজিক্সের ভাষায় কাজ না, কারণ তার অবস্থানের পরিবর্তন হয় না। মেইন জিনিস হচ্ছে অবস্থানের পরিবর্তন হইতে হবে বস্তুর বা ব্যক্তির। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, মনে করি এ একটা বক্স ছিল, একজন ব্যক্তি সেটাকে বল প্রয়োগ করছে, বল প্রয়োগের ফলে সেটা এখান থেকে এখানে নিয়ে গেছে। এই যে তার অবস্থানের পরিবর্তন হয়েছে, এটাই হইতেছে ফিজিক্সের ভাষায় কাজ, যে তার অবস্থানের পরিবর্তনটা হয়েছে। যদি সে সাপোজ বল প্রয়োগের ফলে এই বক্সটা এখানেই রয়ে গেছে, সে এইটা এখান থেকে এ থেকে বি অবস্থানে যায় নাই, এটা এখানেই রয়ে গেছে, তাইলে কিন্তু কাজ হইতো না, কারণ তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কাজ বলতে আমরা বুঝি যে বস্তুর অবস্থানের পরিবর্তন হইতে হবে। যে সেখান থেকে আমরা কাজের সংজ্ঞাটা দিতে পারি। কাজের সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কাজ কাকে বলে। বল প্রয়োগের ফলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ না করলে কিন্তু বস্তুটার অবস্থান পরিবর্তন হবে না। বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটাকে আমরা কাজ বলি। সেখান থেকে আমরা কাজের সূত্রটাও দিতে পারি। কাজের সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ কি? মনে করো এই ব্যক্তিটা হইতেছে বল প্রয়োগ করছে, এই যে এ অবস্থান থেকে বস্তুটাকে বি অবস্থানে নিয়ে গেছে। সে সাপোজ বল প্রয়োগ করেছিল হচ্ছে 20 নিউটন। 20 নিউটন বল প্রয়োগ করছে, এবং তার অবস্থানের পরিবর্তন হয়েছে সাপোজ হইতেছে 5 মিটার। তাহলে এই যে এফটা, সে বল প্রয়োগ করছিল কত? 20 নিউটন। আর তার অবস্থানের পরিবর্তন হইতেছে কত? 5 মিটার। ঠিক আছে? এই দুইটা যদি আমরা গুণ করি তাইলে কিন্তু আমরা কাজের পরিমাণটা পাওয়া যায়, কারণ কাজের সূত্রটা বলছে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ গুণ এস। এফ আর এস এর গুণফলটা, বল আর যে অবস্থানের পরিবর্তন হয়েছে, এই দুইটা জিনিসের গুণফলই হইতেছে কাজ। পরীক্ষা যদি তোমাদেরকে কাজ নির্ণয় করতে দেয়, তাহলে যেই পরিমাণ বলটা প্রয়োগ করা হয়েছে এবং যেইটুকু তার অবস্থানের পরিবর্তন হয়েছে, এই দুইটা গুণ করলে হচ্ছে কাজের পরিমাণটা পাওয়া যায়। তাহলে 20 আর 5 গুণ করলে হচ্ছে 100। তাহলে তার কৃত বস্তুটার এখানে তার কৃতকাজ হচ্ছে 100 জন। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেই জিনিসগুলো শিখলাম, প্রথম হচ্ছে কাজের সংজ্ঞা। বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে কাজ বলে। কাজের সূত্রটা বলছি, কাজ সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। কাজের একক হইতেছে জুল। কাজের একক হইতেছে জুল, এবং কাজের মাত্রা। আচ্ছা, মাত্রাগুলা নির্ণয় করতে গিয়ে তোমরা অনেক প্রবলেমে ইয়া করো, যে বইয়ের সব এতগুলা মাত্রা আছে, সবগুলা মাত্রা হচ্ছে মেমোরাইজ করার চেষ্টা করো। মাত্রাগুলা যাতে ইজিলি তোমরাই বাই করে ফেলতে পারো, সেটার আমরা আজকে একটা টেকনিক শিখিয়ে দিব। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটা হইতেছে কাজের সূত্র। আমরা প্রথমে তার এককটাকে, এই যে যেই এককটা জুল, এটা কিন্তু তার মৌলিক একক না। হ্যাঁ, এটাকে আমরা কাজের এককে লিখি যে জুল, বাট তার মৌলিক এককটাতে ভাঙিয়ে নিতে হবে। মৌলিক একক কোনগুলা? আমরা যদি যে কোনো কিছুর একককে এই তিনটা এককে কনভার্ট করতে পারি, মিটার, কেজি, সেকেন্ড। এটা মিটার হচ্ছে দূরত্বের ক্ষেত্রে,
কেজি হচ্ছে ভরের ক্ষেত্রে, এস হচ্ছে সময়। আমরা এই জুলটাকে যদি মিটার, কেজি আর সেকেন্ডে কনভার্ট করতে পারি, সেখান থেকে আমরা মাত্রা নির্ণয় করতে পারবো। কিভাবে? যেমন বলের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এই সূত্র থেকে বলটার একক কি? বলের একক হইতেছে নিউটন। আর সময়, এস দূরত্বের একক হচ্ছে মিটার। এই যে নিউটন আর মিটার, আমরা হচ্ছে এসটাকে মিটারে কনভার্ট করতে পারছি, বাট এই নিউটনটা কিন্তু এখনো ইয়াতে আসে নাই। এই যে জাস্ট আমরা এখান থেকে এমটা পাইছি, বাট নিউটনটা এখনো আসে নাই। তো নিউটনটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? নিউটনটা আমরা এই সূত্রটাকে আরেকটু বেসিক লেভেলে নেওয়ার চেষ্টা করি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এফ কে কি লেখা যায়? এফ ইজ ইকুয়াল টু এম এ এস। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস থেকে এম এ এস লেখা যায় না, কারণ এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এম এম এর এবার আমরা কিন্তু এই জিনিসগুলোতে কনভার্ট করতে পারবো। এম ভর, ভরের একক কি? কেজি। আর ত্বরণের একক কি? এম এস ইনভার্স টু। আর হইতেছে এই ইয়া তো আছে এস, এই যে দূরত্ব, এই দূরত্বের একক কি? মিটার। এবার যদি আমরা জিনিসটা গুণ করে ফেলি, এখন দেখো সবগুলো একক কিন্তু কেজি, মিটার, সেকেন্ড ইনভার্স টু মিটার, সবগুলো এই তিনটা ফরম্যাটে আইসা বসে। যে মৌলিক এককে নির্ণয় করার কথা বলছিলাম, এই তিনটা ফরম্যাটে আইসা বসে। তাহলে এবার যদি আমি গুণটা করি, মানে কেজি তো আছেই, এম আর এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার, আর এস হচ্ছে এস ইনভার্স টু। এখন দেখো পুরা জিনিসটা, তাহলে কাজের একক কিন্তু এটাও হয়, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু হয়। আবার আমরা মেইনলি অঙ্ক করার ক্ষেত্রে জুল লিখি, এটা হচ্ছে যৌগিক একক, বাট যেগুলো আমরা এসআই, যে এমকেএস পদ্ধতিতে আমরা যে ইয়াগুলো করি এসআই এককে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে কনভার্ট করে এইভাবে বেসিক লেভেলে নিয়ে যাওয়া যায়। সেইখান থেকে কিন্তু মাত্রাটা আসছে। মাত্রাটা কিভাবে আসছে? এই যে আমরা ইয়ার মাত্রাটা কি লিখি? কাজের মাত্রাটা তোমাদের বইয়ে দেওয়া আছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এবং এটাকে থার্ড ব্র্যাকেটে রাখি। এই যে দেখো কেজির থেকে কিন্তু এমটা আসছে, কেজির থেকে আসছে বড় হাতের এম, আর এম স্কোয়ার দূরত্ব থেকে আসছে এল, আর এস থেকে টি। তার মানে তোমার এই ক্ষেত্রে যে এই যে এগুলাতে এম দূরত্ব, দূরত্ব আসলে প্রথমে তো আমরা মাত্রা কিভাবে নির্ণয় করবো? প্রথমে এই জিনিসটারে একেবারে বেসিক এককে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরে এই কেজির জায়গায়, যত জায়গায় কেজি আসবে সেই কেজির জায়গায় বড় হাতের এম, কেজির জায়গায় হইতেছে বড় হাতের এম, আর সময়ের জায়গায় হইতেছে টি, আর দূরত্বের জায়গায় হইতেছে এল। তাহলে কেজির জায়গায় আমরা লিখছি হচ্ছে এম, আর এই ছোট হাতের এম দূরত্বের জায়গায়, এটা দূরত্ব মিন করে দূরত্বের জায়গায় এল, আর এস সময় টি। ঠিক আছে, এম এর উপরে একটা স্কোয়ার দেখে টি এর উপর স্কোয়ার দিছি, আর এই এস এর উপর ইনভার্স টু দেখে এটাও ইনভার্স টু দিছি। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে যে কোনো মাত্রা নির্ণয় করে ফেলতে পারবো। মাত্রাটা কখনো মুখস্থ করার দরকার নেই, যে কোনো কিছুর মাত্রা তোমাদের বইয়ে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। বা এই যে এককও কিন্তু বহুপদী সমষ্টিসূচক হিসেবে আছে, এক রোমান এক, রোমান দুই, রোমান তিন, যে এক দুই তিন কোনটা? জুল হচ্ছে একক হয়, কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু ও কিন্তু মাত্রা হয়। ঠিক আছে। আচ্ছা, কাজ কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। মনে করো তুমি, আমি প্রথমে যে উদাহরণটা দিছি, এই বক্সটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে বল প্রয়োগের ফলে। তার মানে তুমি যেদিকে বল প্রয়োগ করছো, বস্তুটা ঠিক সেই দিকে সরছে। যেই দিকে তুমি বল প্রয়োগ করছো, বস্তুটার অবস্থান ঠিক সেই দিকে অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে এই কাজটাকে আমরা বলি ধনাত্মক কাজ। আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। মনে করো পাহাড় থেকে, সাপোজ পাহাড় থেকে একটা পাথর হচ্ছে গড়িয়ে নামতেছে, পাথরটা এখানে আছে, তুমি হইতেছে সেটাকে জাস্ট বাধা দেওয়ার চেষ্টা করতেছো, অথবা এটাকে এই দিকে বল প্রয়োগ করতেছো, বাট পাথরটা তোমারে আরো এই সাইডে নিয়ে আসছে। তুমি বল প্রয়োগ করছো এই দিকে, আর পাথরটা তোমার নিয়ে যাইতেছে আরো এই দিকে।
তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো, বস্তুর পরিবর্তন কিন্তু ঠিক তার উল্টা দিকে ঘটতেছে। তুমি বল প্রয়োগ করতেছো পাথরটাকে এই সাইডে নিতে, বাট পাথর তোমার উল্টা এই সাইডে নিয়ে আসতেছে, তাহলে এটাকে আমরা ঋণাত্মক কাজ বলি। ধনাত্মক কাজ আর হইতেছে ঋণাত্মক কাজ। আচ্ছা, এরপরে আমাদের বইয়ে যে আরেকটা টপিক আলোচনা করছি সেটা হচ্ছে কাজ ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি। কাজ কিন্তু স্কেলার রাশি। যদিও আমরা কাজের সূত্রটা লিখি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, কাজের সূত্রটা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস লিখি, এখানে বলটা কিন্তু ভেক্টর রাশি, এসটাও কিন্তু ভেক্টর রাশি সরণ, বাট কাজটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, কাজটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। তারপরে তোমাদের বইয়ে যে টপিকটা সেটা হচ্ছে শক্তি। আমরা প্রথমে ওয়ার্ক কাজ নিয়ে আলোচনা করলাম, এবং হচ্ছে শক্তি এনার্জি। মনে করো তুমি হইতেছে এই যে বস্তুটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে গেছো, বল প্রয়োগ করছো, সাপোজ 10 নিউটন। এই যে বল প্রয়োগটা যে করছো বা বস্তুটার অবস্থান পরিবর্তন করছো, তুমি যে কাজটা করছো, তোমার যদি শক্তি না থাকতো তুমি কি এই বলটা প্রয়োগ করতে পারতা? বস্তুটার অবস্থান কি পরিবর্তন হইতো? হইতো না। তাহলে শক্তির সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? বস্তুর কাজ করার সামর্থ্যটাকেই শক্তি বলে। এই যে সে কাজটা করলো, এই কাজটা করার জন্য তার যে সামর্থ্য লাগছে, যে জিনিসটা লাগছে সেটাকে আমরা শক্তি বলি। তাহলে বস্তুর কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। তাহলে শক্তি আর কাজ জিনিসটা কিন্তু কাইন্ড অফ একই জিনিস হয়ে গেল। তো শক্তির একক হচ্ছে জুল, কাজের এককও যেমন জুল, ওয়ার্কের একক জুল, এনার্জির একক হচ্ছে জুল। দুইটার এককই হচ্ছে জুল। তাহলে মাত্রাও সেম, শক্তির মাত্রাও সেম, এম এল স্কয়ার 3 শক্তি আমরা হচ্ছে তারপরে তোমাদের বই দুই ধরনের শক্তি নিয়ে এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করছে, গতি শক্তি ও বিভব শক্তি। আমরা গতি শক্তি আর বিভব শক্তিতে আসবো। তার আগে আমরা ক্ষমতাটা একটু শেষ করে নিই। ক্ষমতাটা শেষ করার পর এটা একটু ইজি টপিক, তারপরে গতিশক্তি বিভব শক্তি আসবে। এই টপিকটা অনেক বড় হবে। গতিশক্তি বিভব শক্তির তো ক্ষমতাতে যাই। ক্ষমতা, পাওয়ার। ক্ষমতার সূত্রটা কি লিখলাম? P is equal to W by T। P is equal to W by T মানে হচ্ছে বস্তুর প্রতি একক সময় কাজ করার হারকে ক্ষমতা বলে। মনে করো আমরা সেই আগের উদ্দীপকটা দিয়ে বিবেচনা করি। সাপোজ এখানে 15 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এবং 15 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটা কে সে এখান থেকে 10 মিটার ধাক্কে এ থেকে বি অবস্থানে নিয়ে গেছে। তাহলে তার কাজ কত? আমরা কাজটা বাই করে ফেলতে পারি নিশ্চয়ই, আমরা সূত্রটা শিখছি এতক্ষণে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। সে কতটুকু বল প্রয়োগ করছে? 15 নিউটন বল প্রয়োগ করছে। এফ হচ্ছে এই যে 15 নিউটন, আর হচ্ছে দূরত্ব হচ্ছে 10 মিটার। 15 রে 10 দ্বারা গুণ করলে কত? 150 জন। ঠিক আছে। এখন মনে করো এই যে সে কাজটা হচ্ছে যে 150 জন, এই কাজটা করতে সাপোজ তার সময় লাগছে, এই যে সে এই বক্সটাকে ধাক্কিয়ে এ থেকে বি তে নিছে, সেখানে এখানে নিতে তার সময় লাগছে সাপোজ হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় লাগছে এখান থেকে এখানে নিতে, তার সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা ক্ষমতাটা কিভাবে নির্ণয় করবো? ক্ষমতা নির্ণয় সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। কাজ আমরা কত পেলাম? কাজ পাইলাম হচ্ছে 150 জন। তারপরে টি সময় লাগছে তার 10 সেকেন্ড। তাহলে 150-কে যদি 10 দ্বারা ভাগ করি কত হয়? 15। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই ডাব্লিউ দ্বারা ওয়াট মিন করে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে এটা তার ক্ষমতা হইতেছে 15 ওয়াট। যে আমরা জাস্ট যে কাজটা সে করছে, এই কাজটা করতে তার কতটুকু সময় লাগছে এটা দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ইয়া
আর ক্ষমতা বলে যে ক্ষমতার সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, বস্তুর প্রতি একক সময়ে যে কাজ করার হার সেটাকেই ক্ষমতা বলে। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম চ্যাপ্টারের নাম, যেটা কাজ, ক্ষমতা, শক্তি। কাজের সঙ্গে আমরা কি বলছি, বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে কাজ বলে। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, এনার্জি। পাওয়ার ক্ষমতা, ক্ষমতা কি বস্তুর প্রতি একক সময়ে কাজ করার হারকে, সে ওই কাজটা কত সময় করতে পারতেছে একক সময়ে, যে কাজ করার হার, সেটাকে আমরা ক্ষমতা বলি। ঠিক আছে। ক্ষমতার সাথে এই ক্ষমতার ইয়াটা পড়তে গিয়ে তারপরে আমাদের মেইন বই যে বিষয়টা আলোচনা করছে সেটা হচ্ছে কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা দিয়ে কিন্তু তোমাদের সৃজনশীলের ঘতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসে। তো আমরা কর্মদক্ষতা জিনিসটা কি সেটা আমরা এবার বোঝার চেষ্টা করবো। সাপোজ তোমরা হচ্ছে একটা মোটর কিনছো, সেই মোটরটার গায়ে লেখা থাকে, বা আমরা যে চার্জার কিনি, চার্জার গুলোর গায়ে লেখা থাকে না যে 20 ওয়াটের চার্জার, 25 ওয়াটের চার্জার। সাপোজ তুমি হচ্ছে 25 ওয়াটের একটা চার্জার কিনছো, বাট এই 25 ওয়াটের চার্জারটা কিন্তু তোমাকে 25 ওয়াট সার্ভিস দেয় না। তার মধ্যে কিছু অপচয় হয়, কিছু ক্ষমতা অপচয় হয়। সাপোজ তুমি যে চার্জারটা কিনছো সেটা হচ্ছে 25 ওয়াট, বাট সেটা কাজ তোমার সার্ভিস দেয় হচ্ছে 22 ওয়াট। তাইলে তার এখানে আমি বললাম যে সে তাহলে আনুপাতিক হারে সে শতকরা কত সার্ভিস দিল, যে শতকরা কত সার্ভিস দিল। আমরা সেটা শতকরাটা কিভাবে বাই করি, মনে করো তুমি হচ্ছে 25 ওয়াটের চার্জার কিনছো, আর সেটা সার্ভিস দিল হচ্ছে তোমাকে 22 ওয়াট, গুণ 100%। তাহলে এটা হইতাছে 22 ওয়াট মনে করো তোমার সার্ভিস দিচ্ছে, বাট তোমার ইয়ার গায়ে লেখা ছিল হচ্ছে, চার্জার গায়ে লেখা ছিল 25 ওয়াট। তাহলে শতকরা কতটুকু সার্ভিস দিচ্ছে তোমরা, আমরা যদি সেটা ক্যালকুলেটরে হিসাব করি, 22 হচ্ছে 25 দ্বারা যদি আমরা ভাগ করি, 0.88 গুণ 100%, মানে হচ্ছে 88%। তাইলে তোমাকে এই জিনিসটা 88% সার্ভিস দিচ্ছে, এই যে আনুপাতিক হারটা বুঝাইতেছি, এই আনুপাতিক হারটাই বা শতকরা হারটাই হচ্ছে কিন্তু কর্মদক্ষতা। এবার আমরা বুঝছি কর্মদক্ষতা বিষয়টা কি। কর্মদক্ষতা, তো আমরা একটা সূত্র দেখবো। তো কর্মদক্ষতার সূত্রটা আমরা কি লিখতে পারি, নিচে আমরা কি লিখছিলাম, নিচে 25 ওয়াট লিখছিলাম যেটা চার্জারের গায়ে লেখা, আর উপরে লিখছিলাম যেটা তোমার সার্ভিস যতটুকু দিছে। সো নিচে আমরা লিখবো প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, মানে যেই ক্ষমতাটা তোমার ইয়াতে দেওয়া আছে, আর উপরে লাগবে হচ্ছে কার্যকর ক্ষমতা, গুণ 100%। তাহলে এটা দিলে কিন্তু তোমরা যে কোনো কর্মদক্ষতাটা বাই করতে পারো, যে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা গুণ 100%। যেমন আরেকটা কর্মদক্ষতাকে হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা ইজ ইকুয়াল টু, যেটা আমরা লিখছিলাম যে 25 ওয়াট, তার গায়ে লেখা ছিল সে ইয়া দিচ্ছে হচ্ছে 22 ওয়াট, গুণ 100%। তো আমরা সেটা ক্যালকুলেশন করে পাইছি 88%। তাহলে কর্মদক্ষতাটা কত ছিল, 88%। ঠিক আছে। প্রদত্ত ক্ষমতাটাকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করতে পারো, আর কার্যকর ক্ষমতা হচ্ছে পি প্রাইম। ঠিক আছে। আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে পি। এটা যে কেউ যেটা ধরতে পারে, কেউ প্রদত্ত ক্ষমতাকেও পি প্রাইম ধরতে পারে, কার্যকর ক্ষমতাকে পি ধরতে পারে, এটা ইচ্ছা মতো। তো এবার হচ্ছে এই ক্যাটাগরির আমরা কিছু সিকিউ সলভ করব। আচ্ছা, আমরা বরিশাল বোর্ড 25-এর কোশ্চেনটা নিচ্ছি। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের কর্মদক্ষতার সাথে রিলেটেড, এবং আমরা যে ক্ষমতা নিয়ে পড়াশোনা করছি ওই ক্ষমতার সাথে রিলেটেড, এবং কাজ শক্তির সাথেও রিলেটেড। তো এই কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 25-এর।
তোমরা হাতের লেখা বুঝতে যদি একটু প্রবলেম হয় তোমরা হচ্ছে তোমাদের গাইড বা টেস্ট পেপারের থেকে দেখে নিতে পারো। যে উদ্দীপকটা আমি বলতেছি যে এটা হচ্ছে উদ্দীপক, এখান থেকে শুধু 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, এখানে দুইটা ইঞ্জিনের কথা বলছে। আগে বলে রাখি এই কর্মদক্ষতার অঙ্কগুলোতে এই ধরনের কোশ্চেনটা বেশি আসে, যে ঘতে কোন ইঞ্জিনটা ব্যবহার করা সুবিধাজনক। দুইটা ইঞ্জিনের কথা বলছে, যে 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন মানে যে ইঞ্জিনটার কথা বলতেছে তার গায়ে লেখা 4 কিলোওয়াট, ওই যে চার্জারের গায়ে যেরকম লেখা থাকে 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন। সে কি করতে পারে, 1000 কেজি পানি 18 মিটার উঁচুতে 1 মিনিটে উঠাতে পারে। আরেকটা ইঞ্জিন 1200 কেজি পানি, দ্বিতীয় ইঞ্জিনের কথা বলতেছে, 1200 কেজি পানি একই সময়ে তুলে, মানে সেটা হইতেছে আহ একই সময়ে তুলে বলতে সেটাও 1 মিনিটেই তোলে। আর দ্বিতীয় ইঞ্জিনটার প্রকৃত প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। এখানে একই সময়ে আরেকটি ইঞ্জিন 1200 কেজি পানি, এটাতে একটা কথা জাস্ট অ্যাড হবে, সেটা হচ্ছে 15 মিটার উঁচুতে তোলে। আরেকটি ইঞ্জিন 1200 কেজি পানি 15 মিটার উঁচুতে একই সময় তোলে। 15 মিটার উঁচুতে একই সময় তোলে। তাহলে দ্বিতীয় ইঞ্জিনটা তুলছে 1200 কেজি পানি 15 মিটার উঁচুতে, সেটা ওই একই সময় মানে 1 মিনিটেই তুলে। তো আমরা হচ্ছে কোশ্চেনটা দেখি, গ নাম্বার বলতেছে প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করতে। তাহলে শক্তি নির্ণয় করতে বলছে গ নাম্বারটা। আমরা এই চ্যাপ্টারে প্রথমে আমরা তিনটা জিনিস পড়ছি, কাজ, ক্ষমতা আর শক্তি। এর মধ্যে আমরা যখন কাজ পড়ছি বলছিলাম যে কাজ আর শক্তি এই দুইটা জিনিস কিন্তু একই। আমরা দেখছিলাম যে কাজ কি, বল প্রয়োগ করলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটাই কাজ। আর ওই কাজ করার যে সামর্থ্যটা সেটাকে আমরা কি বলি, শক্তি বলি। তাহলে আমরা কিন্তু শক্তির আলাদা কোনো সূত্র পড়ি নাই, কাজের সূত্র পড়ছি। কাজের সূত্র পড়ছি কি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। কাজের সূত্রটা পড়ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে শক্তির সূত্রটাও কিন্তু আমরা এফ এস দিয়েই প্রকাশ করব। যে শক্তির সূত্রটাও হবে শক্তি ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এখন দেখি বলছে যে প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করতে। তো শক্তি নির্ণয় তো আমরা সূত্র পাইলাম, এখন দেখি প্রথম ইঞ্জিনের এই এফ এর মান দেওয়া আছে কিনা, এস এর মান দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে আমরা সেটার জন্য বাই করে ফেলতে পারবো। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কি দেওয়া আছে, তার প্রদত্ত ক্ষমতা। আমরা কর্মদক্ষতার ক্ষেত্রে যে জিনিসটা বলছিলাম যে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা মানে যেটা তার গায়ে লেখা, আর কার্যকর ক্ষমতা যেটা সে অরিজিনালি কাজ করতে পারে। তো প্রদত্ত ক্ষমতাটা দেওয়া আছে যে 4 কিলোওয়াট। তো শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রদত্ত ক্ষমতা লাগবে না। 1000 কেজি পানি, এম দেওয়া আছে, 1000 কেজি পানি দেওয়া আছে, আর 18 মিটার উঁচুতে তোলে, সময় লাগে হচ্ছে 1 মিনিট। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার এফ দেওয়া নাই। তো শক্তির সূত্রটা আমরা কি বলি, যে শক্তি ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ এর জায়গায় আমরা দিতে পারি হচ্ছে, এফ রে তো আমরা কনভার্ট করে লিখতে পারি যে এফ রে লেখা যায় না এম এ, এম এস। এম কেন লিখলাম, কারণ এখানে দেওয়া আছে যে 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 1000 কেজি পানি তোলে, তাহলে তার এম এর মানটা কিন্তু দেওয়া আছে। আর এ, এটা কি ত্বরণ। আমরা জানি যে যখন কোনো বিষয় যে উঁচুতে তোলে, উচ্চতার বিষয়গুলোর ক্ষেত্রে ত্বরণটা কিন্তু অভিকর্ষ ত্বরণ হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা শক্তি সূত্রটা এফ এস না লেখা এম এ, এফ টাকে কনভার্ট করছি এম এস। তো এটাকেও আমরা কনভার্ট করবো, এখানে কিন্তু এ হবে না, এক্ষেত্রে জি হবে। শক্তি সূত্রটা কিভাবে হবে উচ্চতার ক্ষেত্রে, আমরা উচ্চতার ক্ষেত্রে শক্তি সূত্রটা কিভাবে আসে সেই সূত্রটারই প্রতিপাদন দেখাইতেছি আগে, তারপরে আমরা অঙ্কটা করবো। এখন অঙ্কে যাইতেছি না। যে উচ্চতার ক্ষেত্রে তোমার শক্তি সূত্রটা কিভাবে লাগবে, এর জায়গায় আসছে জি, ত্বরণ। আর যেহেতু উচ্চতা, এস মানে কি দূরত্ব বোঝায়, যেহেতু আমরা উচ্চতা এই ক্ষেত্রে এইচ লাগবে। তার মানে আমরা শক্তির ক্ষেত্রেও উচ্চতার রিলেটেড অঙ্কগুলোর ক্ষেত্রে শক্তির সূত্রটা রাখবো এম জি এইচ, এম জি এইচ। কাজের ক্ষেত্রেও ঠিক একইভাবে, কাজের ক্ষেত্রেও তোমার যদি কাজ বাই করতে বলে তাহলে সেই ক্ষেত্রেও কাজ বাই করার ক্ষেত্রেও সূত্রটা লাগবে এম জি এইচ। তাহলে কাজ বা শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা
দুইটা সূত্র বললাম, একটা হচ্ছে কাজ বা শক্তি নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে এফএস, আর উচ্চতার ক্ষেত্রে আমরা এমজিএইচ লিখতে পারি, এফএস ও লিখতে পারি, এমজিএইচ ও লিখতে পারি। তো উচ্চতার ক্ষেত্রে আমরা সূত্রটা সবসময় লিখবো এমজিএইচ। তাহলে আমরা এই অঙ্কটা করি। তাহলে সিম্পল একটা জিনিস বুঝলাম যে উচ্চতা রিলেটেড অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে যদি শক্তি নির্ণয় করতে দেয় অথবা কাজ নির্ণয় করতে দেয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে সূত্র লিখবো এম জি এইচ। তাহলে আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। এম দেওয়া আছে, সেই প্রথম ইঞ্জিনটা 1000 কেজি পানি তুলতে পারে, এম হচ্ছে 1000 কেজি। জি জানি 9.8 এমএস ইনভার্স 2। এইচ হচ্ছে 18 মিটার। তাহলে প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করতে বলছে, তো আমরা গ নাম্বার অঙ্কটা যদি করি, প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম হচ্ছে 1000, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 18। গুণ করলে কত হয়? ক্যালকুলেটরে আমরা 1000 গুণ 9.8 গুণ 18, 1,76,400। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে এই যে সূত্রগুলা কিভাবে আসতেছে, তোমরা ডাইরেক্ট সূত্রগুলো মুখস্থ করো। এই জিনিসটা একটু বুঝা যদি করো যে সূত্রগুলো কিভাবে আসতেছে, যে কোনো সিচুয়েশনেই তোমাদেরকে আমি এই ক্যাটাগরির অঙ্ক দেখাইলাম, অন্য ক্যাটাগরির অঙ্ক আসলে দেখা গেছে কি সূত্র কোনটা লিখতে হবে এইটাই তোমরা বলো কি এইটা বাই করতে অসুবিধা হয়। তো সূত্রটা যদি তোমরা এইভাবে বুঝা বুঝা বাই যে আমরা কিভাবে এই সূত্রটা লিখছি, তাহলে তোমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে সূত্র আইডেন্টিফাই করতে পারবে যে আমরা এই ক্ষেত্রে কোন সূত্রটা প্রয়োগ করবো। তো সেইভাবে করলে প্রকৃত শক্তি নির্ণয় করতে বলছে, তো আমরা বাইক বের হচ্ছে যে তার প্রকৃত শক্তি আছে। ঠিক আছে, তো এবার আমরা ঘ নাম্বার কোশ্চেনটা করবো, কোনটি ব্যবহার করা সুবিধাজনক। আমাকে দুইটা ইঞ্জিন দিতে, কোনটা ব্যবহার করা সুবিধাজনক। গয়ের কোশ্চেনটা মুছে দিই। ঘ নাম্বার কোশ্চেনটা কি, কোন ইঞ্জিনটা ব্যবহার করা সুবিধাজনক। তো 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 1000 কেজি পানি 18 মিটার উঁচুতে 1 মিনিটে উঠাতে পারে। তো এই কোনটি ব্যবহার করা সুবিধাজনক, এই ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা বাই করবো, যেটার কর্মদক্ষতা বেশি আমাদের সেটা ব্যবহার করা অধিক সুবিধাজনক হবে। চিন্তা করো তুমি হচ্ছে তোমরা দুইজন ফ্রেন্ড, দুইটা হচ্ছে 20 ওয়াটের মনে করো মোটর কিনছো। একজনের অরিজিনাল 20 ওয়াট তার কাউরি সার্ভিস দিবেন, একজনের দিচ্ছে হচ্ছে 19 ওয়াট সার্ভিস, আর একজনের দিচ্ছে 18 ওয়াট। তাহলে শতকরা যদি হিসাব করো, যে যে 19 ওয়াট দিচ্ছে তার কর্মদক্ষতাটা বেশি, পার্সেন্টেজটা বেশি হবে, আর যারা 18 ওয়াট সার্ভিস দিচ্ছে তাদের কর্মদক্ষতাটা কম হবে, শতকরা হিসাবটা। তাহলে আমরা দুইটা ইঞ্জিনিয়ারই কর্মদক্ষতা বাই করবো। আমরা যদি আগে যেটা বললাম যে মনে করো তোমারটা হচ্ছে 19 ওয়াট দিছে, তাহলে তোমার কর্মদক্ষতাটা বের করি। কর্মদক্ষতা কিভাবে বের করি, যেটা গায়ের রেট আর যেটা অরিজিনাল কাজ করছে সেটা, অরিজিনাল কাজটা বা কার্যকর ক্ষমতাটাকে 19 লিখবো আগে, আর গায়ের রেটটা নিচে। তাহলে এই ক্ষেত্রে কর্মদক্ষতাটা কত হয়? 95%। আর যেটা তোমার ফ্রেন্ডের হয়েছে, সাপোজ ওর হচ্ছে 18 ওয়াট কাজ করছে।
90%। তাহলে দেখো তোমার ইঞ্জিনটার মোটরটার কর্মদক্ষতা 95% আর তোমার ফ্রেন্ডেরটা 90%। তাহলে তোমার ইঞ্জিনটা ব্যবহার করা বেশি সুবিধাজনক হবে, এইরকমই এই কোশ্চেনটা দিচ্ছে বা এই ক্যাটাগরি কোশ্চেন গুলো এরকমই হয়। তাহলে আমরা দেখি অঙ্কটাতে কি কি দেওয়া আছে। প্রথম ইঞ্জিনের তাহলে আমরা কর্মদক্ষতা বাই করি, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বাই করি, যেটার পার্সেন্টেজ বেশি হবে সেটা আমরা ব্যবহার করবো বা ব্যবহার করার সুবিধাজনক হবে। তো প্রথম ইঞ্জিনের গায়ের রেট হচ্ছে 4 কিলোওয়াট, 4 কিলোওয়াট ক্ষমতা। তাহলে আমরা কর্মদক্ষতার সূত্রটা যদি আবার একটু জাস্ট রিভিউ করি, কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু, নিচে হচ্ছে প্রদত্ত ক্ষমতা যেটা গায়ের রেট, 4 কিলোওয়াট। তো সেটা হইতেছে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, বা আর যেটা হইতেছে কার্যকর ক্ষমতা সেটা পি প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি, 100%। কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা। তো প্রথম ইঞ্জিনের দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা 4 কিলোওয়াট। তো আমরা দেখি প্রথম ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা P is equal to 4 কিলোওয়াট। আচ্ছা, এটা 4 কিলোওয়াট আছে, আমরা এই কিলোওয়াটটাকে ওয়াটে নিয়ে নিব, কারণ ক্ষমতার একক আমরা কি করছিলাম, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো এটা হচ্ছে কিলোওয়াটে দেওয়া আছে, আমরা অবশ্যই এটাকে ওয়াটে নিব। ওয়াটে নিব কিভাবে, 1000 দ্বারা গুণ করব, 1000 দ্বারা গুণ করলে হচ্ছে 4000 ওয়াট হয়। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, সো এই কিলোওয়াটটাকে অবশ্যই ওয়াটে নিব 1000 দ্বারা গুণ করে। তো এবার হচ্ছে আমরা প্রথম ইঞ্জিনের তাহলে পিটা পেয়ে গেলাম, এই যে পি নিচেরটা পেয়ে গেলাম। এখন অরিজিনাল সে, এটা তো গায়ের রেট যে 4000 ওয়াট, বাট অরিজিনাল সে কাজ করছে কত, সেটা আমরা কিভাবে বাই করবো। ওই যে ক্ষমতা, ওই এটাও তো কার্যকর ক্ষমতাও তো একটা ক্ষমতা, তো ক্ষমতা নির্ণয়ের আমরা সূত্রটা কিভাবে ইয়ে করছিলাম, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু লিখছিলাম ডাব্লিউ বাই টি। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, যে কাজকে ক্ষমতা দ্বারা সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতাটা পাই যাই। তো এই সূত্র দিয়ে মেইনলি আমরা তার কার্যকর ক্ষমতাটা বাই করে ফেলতে পারবো। এখন তার এখানে কি কাজ দেওয়া আছে, তার প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে দেওয়া আছে তার এম দেওয়া আছে 1000, সে 1000 কেজি পানি তোলে, 1000 কেজি পানি, সে 18 মিটার উচ্চতায় পানিটা তোলে, এই হচ্ছে 18। তো এই যে আমরা বলছিলাম গ নাম্বার অঙ্কটা করার ক্ষেত্রে বলছিলাম যে কাজ বা শক্তি এগুলো উচ্চতার ক্ষেত্রে কাজ কিভাবে বাই করে। এক্ষেত্রে তাহলে আমার এই ক্ষমতাটা বাই করার ক্ষেত্রে কার্যকর ক্ষমতা বাই করতে হলে এই কাজটাকে বাই করতে হবে, ডাব্লিউটা বাই করতে হবে। আর টিটা তো দেওয়া আছে, সে 1 মিনিটে তোলে, এই যে 1000 কেজি পানি 18 মিটার উচ্চতা সে 1 মিনিটে তোলে, টিটাও দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড, অবশ্যই সেকেন্ডে নিয়ে নিতে হবে, কারণ আমরা ইয়েগুলা এসে এককে করি, সো এম কে এস, মিটার কেজি সেকেন্ডে রাখতে হবে। তো এই ডাব্লিউটা আমাদের বাই করতে হবে। ডাব্লিউটা আমরা কিভাবে বাই করি, ওই যে উচ্চতার ক্ষেত্রে আমরা বলছিলাম কাজ বাই করে সূত্র কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এটা দ্বারা আমরা কাজটা বাই করে ফেলতে পারবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। তাহলে এই ক্ষমতাটা আমরা কার্যকর ক্ষমতা আমরা বাই করতে পারি, তাই তার প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতাটা বাই করবো। কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতাকে পি প্রাইম দ্বারা প্রকাশ করি, তাই না, পি প্রাইম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এদিকে ক্ষমতা নির্ণয় সূত্র হচ্ছে ডাব্লিউ বাই টি, তো আমরা এই ক্ষেত্রেও এটা ডাব্লিউ বাই টি লাগবে। তো ডাব্লিউ কাজটাকে, এখানে তো কিন্তু কাজের মানটা ডাইরেক্ট দেওয়া নেই যে কাজটা কত, তো আমরা এই কাজটা আগে বাই করে নিবো, যে কাজ হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, আর নিচে হচ্ছে টি। তাহলে আমরা এই মানগুলো বসাইলে এম সে 1000 কেজি পানি তোলে,
1000 কেজি পানি তোলে, জি এর মান হচ্ছে 9.8, জানো। এইচ হইতাছে কত, 18 মিটার উচ্চতায় তোলে। আর টি, টি হইতাছে সে 60 সেকেন্ডে তোলে। তো আমরা যদি এই মানগুলা ক্যালকুলেশন করি কত পাই হয়? 2940। তাইলে তার কার্যকর ক্ষমতা, কাজ করছে 2940 ওয়াট, সে কাজ করছে। দেখো, কাজ করছে হচ্ছে 2940 ওয়াট। আর তার গায়ের রেট, দেখো সে কিন্তু তার গায়ের রেট ছিল 4000 ওয়াট। 4000 ওয়াট ছিল তার গায়ের রেট, আর কাজ করছে 2940 ওয়াট, তার মানে সে পুরাটা কিন্তু কাজ করেনি। এটাই আমরা কর্মদক্ষতাতে বাই করি। তাহলে তার কর্মদক্ষতা কত পার্সেন্ট ছিল সেটা আমরা বাই করে ফেলতে পারবো। তাহলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা বাই করে ফেলি। কর্মদক্ষতা কিভাবে বাই করি? কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু, উপরে কি লিখি? উপরে লিখে হচ্ছে সে অরিজিনাল কাজ করছে কত, 2940 ওয়াট, আর নিচে লিখি হচ্ছে তার গায়ের রেটটা। তো পি বাই পি প্রাইম, কার্যকর ক্ষমতা, উপরে লিখবো কার্যকর ক্ষমতা পি প্রাইম, আর নিচে হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আমি কার্যকর ক্ষমতাটাকে পি প্রাইম ধরছি আর প্রদত্ত ক্ষমতাকে পি ধরছি, তোমরা চাইলে উল্টাও ধরতে পারো, এটা তোমাদের ইয়া। কিন্তু উপরে হচ্ছে সে অরিজিনালি কতটুকু কাজ করছে 2940 ওয়াট সেটা লাগবে, আর নিচে হচ্ছে তার গায়ের রেটটা লাগবে, এটা তার গায়ে লেখা থাকে যে এত পার্সেন্ট গুণ 100%। তাহলে এবার হচ্ছে আমরা পি প্রাইমের মানটা বসাই, ইয়া সে অরিজিনাল কাজ করছে 2940 ওয়াট, 2940 ওয়াট, আর এটা সে তার গায়ে লেখা ছিল 4000 ওয়াট, গুণ 100%। তাহলে ভাগ করলে আমরা বাই করে ফেলতে পারি। 73.5%। এটা তো প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বাই করলাম, এটাকে ইটা ওয়ান দিতে পারো, তাহলে ইটা ওয়ান বাই হলো 73.5%। তাহলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা 73.5%। এবার আমরা দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা একইভাবে বাই করবো। ঠিক আছে, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা একইভাবে বাই করবো। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা যদি 73.5%-এর থেকে বেশি হয় তাহলে দ্বিতীয়টা ব্যবহার করা সুবিধাজনক। 73.5-এর থেকে কম হইলে প্রথমটা ব্যবহার করা সুবিধাজনক। তাহলে আমরা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতাটা বাই করে ফেললাম। আমি হচ্ছে এবার এটা মুছছি, এবার হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতাটা বাই করবো। তো এটা আমরা কিভাবে বাই করছি? প্রদত্ত ক্ষমতাটা দেওয়াই আছে কোশ্চেনে যে 4 কিলোওয়াট, দ্বিতীয় আর কার্যকর ক্ষমতা সে অরিজিনাল কাজ করছে কত সেটা আমরা এটা থেকে বাই করছি, আর সেখান থেকে কর্মদক্ষতাটা বাই করে ফেলছি। ঠিক আছে, এবার দ্বিতীয় ইঞ্জিনে আমরা একটু ইয়ার মানটা লেখা রাখি যে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতাটা বাই ছিল 73.5%। আচ্ছা, এবার দ্বিতীয় ইঞ্জিন। আহ দ্বিতীয় ইঞ্জিন বলতেছে সে 1200 কেজি পানি 15 মিটার উঁচুতে একই সময় তোলে, মানে ওইটাও 1 মিনিটে তোলে। দ্বিতীয় ইঞ্জিনের প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন ডাইরেক্ট তার গায়ের একটা লেখা আছে, প্রদত্ত ক্ষমতাটা লেখা আছে 4 কিলোওয়াট, এই ক্ষেত্রে কি তার ডাইরেক্ট লেখা আছে যে সে তার গায়ে সে এত ওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন লেখা নেই। সে কাজ করতে পারছে 1200 কেজি পানি 15 মিটার উঁচুতে একই সময়, মানে 1 মিনিটে তোলে। কিন্তু এই যে এই লেখাটা দেখো, দ্বিতীয় ইঞ্জিন প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। তাইলে আমার এইটার আগে তো কর্মদক্ষতা বাই করতে হবে। কর্মদক্ষতা বাই করতে হলে প্রদত্ত ক্ষমতা লাগবে, কার্যকর ক্ষমতা লাগবে। তো প্রদত্ত ক্ষমতা যেমন ওর দেওয়া আছে 4 কিলোওয়াট, ওর কি দেওয়া আছে? তোমরা হয়তো বলবে যে ওর দেওয়া নাই, বাট ইনডিরেক্টলি দেওয়া আছে। এই যে দেখো, দ্বিতীয় ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। আমরা ক্ষমতার সংজ্ঞাটা কি বলছিলাম, যে প্রতি একক সময়ে কাজ করার হারকেই ক্ষমতা বলে। তাহলে সে বলছে প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে, মানে প্রতি 1 সেকেন্ডে সে 4500 জুল কাজ করতে পারে। এটা তার গায়ের লেখা যে এই জিনিসটা 1 সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে, এটাই ক্ষমতা। ওর প্রদত্ত ক্ষমতা যেটা ওর 4 কিলোওয়াট, এটাই ওর দেওয়া আছে যে 4000 প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে সে কাজ করতে পারে 4500 জুল। তাহলে জু আমরা ক্ষমতা নির্ণয়ের সূত্রটা কি পড়ছি যে আহ, কাজ বাই সময়, তাহলে এটাই তো তার ক্ষমতা।
4500 কে 1 দ্বারা ভাগ করলে আমরা কি 4500 তো পাই, তাহলে তার ক্ষমতাটা আসলে 4500 ওয়াট। 4500 ওয়াট তার এই ক্ষমতাটা হচ্ছে 4500 ওয়াট, প্রদত্ত ক্ষমতাটা। তাহলে প্রদত্ত ক্ষমতা আমরা ইনডিরেক্টলি দেওয়া আছে, আমরা লিখি যে তার দ্বিতীয় ইঞ্জিনের আগে প্রদত্ত ক্ষমতাটা লিখে নিই। দ্বিতীয় ইঞ্জিনে যেমন ওর 4 কিলোওয়াট ছিল, ওর হবে 4500 ওয়াট। তো প্রতি সেকেন্ডে 4500, তার মানে তোমার যদি বলে যে প্রতি সেকেন্ডে একটা ইঞ্জিনের ইঞ্জিন 2000 জুল কাজ করতে পারে, প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 2000 জুল কাজ করতে পারে, তার মানে তার ক্ষমতা কত? প্রদত্ত ক্ষমতা আসলে 2000 ওয়াট। এইভাবে ইনডিরেক্টলি দিতে পারে। খুবই ট্রিকি একটা কোশ্চেন দিস। তো আমি যদি বলি যে প্রতি 1 সেকেন্ডে সে 3000 জুল কাজ করতে পারে, তাহলে তার ক্ষমতা হবে 3000 ওয়াট। ঠিক আছে, ক্ষমতা 3000 ওয়াট, তার প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে, তার মানে তার ক্ষমতা হচ্ছে 4500 ওয়াট। প্রদত্ত ক্ষমতা, এটা গায়ের রেট। প্রদত্ত ক্ষমতা দ্বিতীয় ইঞ্জিনের, দ্বিতীয়টার প্রদত্ত ক্ষমতা 4500 ওয়াট, পি ইজ ইকুয়াল টু 4500 ওয়াট। তো আমরা এবার হচ্ছে কার্যকর ক্ষমতা বাই করবো। তো কার্যকর ক্ষমতা আমরা কিভাবে বাই করি? এটাকে পি প্রাইম দেই ডাব্লিউ বাই টি, তাই না? আর উচ্চতার ক্ষেত্রে এই কাজটাকে সময় দ্বারা ভাগ করবো। তো উচ্চতার ক্ষেত্রে কাজটা আমরা কি mgh বাই 2, উচ্চতার ক্ষেত্রে w ইকুয়াল টু mgh। তো তার m কত দেওয়া আছে? 1200 কেজি। g হচ্ছে 9.8, ms ইনভার্স 2। h দেওয়া আছে হচ্ছে সে 15 মিটার উঁচুতে তোলে 1200 কেজি পানি, 15 মিটার উঁচুতে তোলে। তোমার উদ্দীপকটা বলো, আরেকটি ইঞ্জিন 1200 কেজি পানি 15 মিটার উঁচুতে একই সময় তোলে, মানে ওইটা প্রথমটা যেমন 1 মিনিটে তুলছে, এটাও 1 মিনিটে তোলে, তাহলে এটা টিটাও হবে 1 মিনিট, মানে 60 সেকেন্ড। তাহলে এটার আমরা কার্যকর ক্ষমতা বাইর করতে পারি। তো m হচ্ছে 1200 কেজি, g হচ্ছে 9.8, h হচ্ছে 15, সময় হচ্ছে 60 সেকেন্ড। 2940। তাহলে প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা হচ্ছে 2940 ওয়াট। ঠিক আছে, তো প্রদত্ত ক্ষমতা হচ্ছে 4500 ওয়াট, কার্যকর ক্ষমতা 2940 ওয়াট, তাহলে আমরা তার কর্মদক্ষতা বাই করতে পারি। তো কর্মদক্ষতা কিভাবে বাই করবো? এটা কর্মদক্ষতা, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা। এটাকে ইটা, ওইটাই প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা, ইটা 1 দিয়েছিলাম, এটা ইটা 2 দিই। আহ উপরে আমরা কি লাগবো? উপরে লাগবো হচ্ছে যেটা অরিজিনালি সে কাজ করছে 2940 ওয়াট, পি প্রাইম। আর নিচে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, ডাইরেক্ট গুণ 100%। পি প্রাইম হচ্ছে 2940, আর প্রদত্ত হচ্ছে 4500 ওয়াট, গুণ 100%। 65.33%। তাহলে ইটা টু বাই হলো 65.33%। তাহলে দেখো দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেড়েছে 65.33%, আর প্রথম ইঞ্জিনেরটা 73.5%। তাহলে বলো তো কোনটা ব্যবহার করা সুবিধাজনক হবে? অবশ্যই প্রথম ইঞ্জিনটা ব্যবহার করা সুবিধাজনক হবে, এটা কর্মদক্ষতাটা বেশি। ঠিক আছে,
তাহলে এই সৃজনশীলটা আশা করি আমরা বুঝতে পারছি। বরিশাল বোর্ড 2025-এর এই সিকিউটা ছিল। এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর। এটা হচ্ছে কর্মদক্ষতা রিলেটেড। জনৈক ব্যক্তি, উদ্দীপকটা যদি আমরা পড়ি, জনৈক ব্যক্তি একটি পাম্প স্থাপন করে যা 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 100 মিটার গভীর থেকে 1500 লিটার পানি উত্তোলন করে। পাম্পটির কর্মদক্ষতা এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে 70%। কর্মদক্ষতা ইটার মান দেওয়া আছে, আর হইতেছে সে আহ কিভাবে সে কাজ করতেছে এইগুলা ব্যবহার করে যে 2 মিনিটে 100 মিটার গভীর থেকে 1500 লিটার পানি উত্তোলন করে। আচ্ছা, 1500 লিটার পানি মানে হচ্ছে সে 1500 কেজি পানি উত্তোলন করে। তার কতটুকু পানি উত্তোলন করে? 1500 কেজি। তো এইগুলা থেকে আমরা তার কার্যকর ক্ষমতা বাইর করতে পারি, তাই না? কার্যকর ক্ষমতা দেওয়া আছে, কাইন্ড অফ কর্মদক্ষতা দেওয়া আছে। এই ক্ষেত্রে গ নাম্বার কোশ্চেনটা আমরা যদি আগে সলভ করি, যে বলছে যে লব্ধ শক্তি নির্ণয় করতে। তো আমরা গত অঙ্কটাতে শক্তি নির্ণয় করা শিখছি, তাই না? যে এইরকম উচ্চতা রিলেটেড ইয়াগুলোতে শক্তি আমরা কিভাবে বাই করি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যেহেতু কাজ আর শক্তি একই, আমরা ব্যবহার করি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, তাই না সূত্রটা? তো এই ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে? আমরা যদি সাইড নোট লিখি, এম এম লাগবে আমাদের। এম হচ্ছে সে কতটুকু পানি তোলে? 1500 লিটার পানি তোলে। তাহলে 1500 লিটার মানে হচ্ছে 1500 কেজি। প্রতি 1 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি। এই জিনিসটা আমরা ফলো করবো যে সে 1500 কেজি পানি তোলে। যেহেতু 1 লিটার সমান হচ্ছে 1 কেজি, তাহলে সে এম এর মান হচ্ছে 1500, জি হচ্ছে 9.8 এম ইকুয়ালস টু, আর এইচ হইতেছে সে 100 মিটার গভীর থেকে এই জিনিসটা তোলে। তাইলে আমরা যদি মানগুলা বসাই, 1500 গুণ 9.8 গুণ হইতেছে 100, 1 লক্ষ সাইন্টিফিক মানে 1.47 ইন্টু 10⁶, এত জন। তাহলে লব্ধ শক্তি হইতেছে, এই গয়ের অ্যান্সার হচ্ছে এটাই, যে আমাদের লব্ধ শক্তি হচ্ছে 1.47 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে ঘয়ের কোশ্চেনটা দেখবো। ঘয়ের কোশ্চেনটা আমরা তুই জানি, ঘয়ের কোশ্চেনটা আমরা উঠে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের তারপরে ঘয়ের কোশ্চেনটা, যদি কর্মদক্ষতা 60% হয়। ঘ আমাদেরকে বলতেছে কর্মদক্ষতা 60% হয় এবং 1500 লিটার পানি একই উচ্চতায় তোলে। ওই যে সে উদ্দীপকে কি বলছে, যে উদ্দীপকে বলছে, এটা কিন্তু যশোর বোর্ড 2023-এর বিষয়। যশোর 23। তো বলছে যে জনৈক ব্যক্তি একটি পাম্প স্থাপন করে যদি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করে এবং পাম্পটির কর্মদক্ষতা 70%। কারণ কোশ্চেনটা বলছে যদি কর্মদক্ষতা 70%-এর জায়গায় 60% হয়, এবং ওই যে ওখানে যে 1500 লিটার পানি, এখানেও সাপোজ সেম 1500 লিটার পানি একই উচ্চতায়, মানে ওখানেও 100 মিটার, এখানেও একই উচ্চতায় তোলে, তবে অতিরিক্ত কত সময় লাগবে? কর্মদক্ষতাটা যদি কমিয়ে দিই, আমরা জানি কর্মদক্ষতা যত কমে যাবে আমাদের সাফারিং বেশি হবে, তাই না? তাহলে আগে যেটা 2 মিনিটে তুলতো, এখন সেই সময়টা বেশি লাগবে। তো এই সময়টাই আমাদের নির্ণয় করতে হবে। তো এই নির্ণয় করার আগে আমরা একটা ছোট্ট জিনিস একটু প্রতিপাদন সূত্র বা এ দিয়ে একটা জিনিস একটু শিখবো, জাস্ট 1 মিনিটের মধ্যে। মনে করো পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। সাপোজ আমি হচ্ছে এই ক্ষমতা, এটা পি তো ক্ষমতা মিন করে, ডাব্লিউ হচ্ছে কাজ মিন করে বা শক্তি মিন করে, আর টি হচ্ছে সময়। সাপোজ আমি তোমাকে ডাব্লিউ দিলাম হচ্ছে, কাজ দিলাম বা শক্তি দিলাম হচ্ছে 15 জুল, আর টি সময় দিলাম হচ্ছে 10 সেকেন্ড। সেখান থেকে তুমি হচ্ছে ক্ষমতা বাই করতে পারবা। 15 রে 10 দ্বারা ভাগ করবা, 15 যদি 10 দিয়ে ভাগ করো 1.5 ওয়াট হবে, তাই না? এইভাবে আমরা ইয়াটা বাই করতে পারি।
ঠিক সেম জিনিস দিয়া তোমার যদি আমি আরেকটা জিনিস দিই, মনে করো আমি পি এর মান দিয়ে দিলাম, ক্ষমতা দিলাম, ক্ষমতা হচ্ছে 25 ওয়াট, আর কাজ দিলাম হচ্ছে বা শক্তি দিলাম হচ্ছে 12 জুল, বললাম কি টি বাই করতে, তাহলে তোমরা টি বাই করতে পারবে না? টি 25 ওয়াট আর ডাব্লিউ হচ্ছে 12 জুল, তাহলে টি কিভাবে বের করবে? টিটা এই সাইডে নিয়ে আসো, পি এই সাইডে নিচে ভাগ আছে, এই সাইডে আসলে উপরে আসবে, আর পিটা এই সাইডে আছে, পি এই সাইডে আসলে নিচে হবে, ডাব্লিউ বাই পি, জাস্ট এক্সচেঞ্জ, হ্যাঁ। তাইলে আমরা যদি ডাব্লিউ মান বসে, ডাব্লিউ হচ্ছে 12 আর ইয়ে হচ্ছে 25, তো সেখান থেকে আমরা টি বাই করতে পারি ভাগ কইরা, 12/0.48, ঠিক আছে। ঠিক একইভাবে ডাব্লিউ বাই করতে পারি। মনে করো তোমার পি এর মান দিলাম 25 ওয়াট, টি দিলাম হচ্ছে 10 সেকেন্ড, বললাম কি শক্তি বা কাজ নির্ণয় করো। তো ডাব্লিউ কিভাবে বের করবো? তো ডাব্লিউ যদি বের করবো, টিটা এই সাইডে নিয়ে আসবো, যার মান বাই করতে হবে তার এক সাইডে সবসময় একা রাখতে হবে। টি এই সাইডে আসলে কি হবে? টি এই সাইডে আসলে গুণ হবে, ডাব্লিউ এই সাইডে আলাদা থাকবে। তাহলে পি হচ্ছে 25 ওয়াট আর টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে ডাব্লিউ হচ্ছে 25 × 10, 250 জুল, তার মানে শক্তি বা কাজ হচ্ছে 250 জুল। মানে এইভাবে যেইটাই থাকবে না কেন আমরা কিন্তু বাই করতে পারি। তো এইটা কেন দেখাইলাম, এই জিনিসটা হচ্ছে এই অঙ্কে আমাদের কাজে লাগে। তো বলছে যে অতিরিক্ত কত সময় লাগবে যদি 60% কর্মদক্ষতা হয়, তার মানে 60% কর্মদক্ষতার জন্য আমরা তো কার্যকর ক্ষমতাটা বাই করতে পারবো, সেই কার্যকর ক্ষমতা থেকে আমরা হচ্ছে ওই সময়টা বাই করতে পারবো। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো? আমরা গ তে তার কি পাইছিলাম, গ তে তার ওই যে শক্তিটা পাইছিলাম বা কাজটা পাইছিলাম, ডাব্লিউ পাইছিলাম, গ বলছিল যে লব্য শক্তি বা ডাব্লিউ কত। তো গ তে আমরা ডাব্লিউ পাইছিলাম হচ্ছে কত পাইছিলাম মানটা, 1.47 ইন্টু 10⁶ জুল। এটা হচ্ছে উদ্দীপকের থেকে আমরা পাইছিলাম যে তার লব্য শক্তি, লব্য শক্তি গতে পাইছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এত, মানে সে এতটুকু সে কাজ করতে পারে, এবং সেটা কতটুকু সময় করতে পারে, 2 মিনিটে। তো আমরা এই মানগুলা দিয়ে আমরা হচ্ছে তার কার্যকর ক্ষমতাটা বাই করতে পারি। উদ্দীপকের মানগুলা দিয়ে, এখন আমরা উদ্দীপকের মানগুলা দিয়ে জাস্ট বাই করতেছি। উদ্দীপকের মানগুলা দিয়ে আমরা প্রদত্ত ক্ষমতাটা মেনলি বাই করবো, সেই প্রদত্ত ক্ষমতা দিয়ে হচ্ছে আমরা এই অঙ্কটা করবো। মানে আমাদের প্রদত্ত ক্ষমতাটা বাই করা লাগবে। আমরা হচ্ছে তার যদি কার্যকর ক্ষমতাটা বাই করতে চাই, সে আমরা কার্যকর ক্ষমতা কিভাবে বাই করব? P ইজ ইকুয়াল টু ক্ষমতা কিভাবে বাই করি? P ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ এর মানটা আমরা লব্য শক্তি পাইছি 1.47 ইন্টু 10⁶ জুল, আর টি হচ্ছে সে 2 মিনিট, 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড, অবশ্যই সেকেন্ডে নিয়ে নিতে হবে। আমরা যদি ভাগ করি তার হচ্ছে ইয়াটা পাওয়া যাবে, যে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতাকে যদি আমরা পি প্রাইম দ্বারা প্রকাশ করি, 1.47 ইন্টু 10⁶, বাই হচ্ছে 120, 12,250, এত ওয়াট। কার্যকর ক্ষমতা পি প্রাইম হচ্ছে ডাব্লিউ বাই টি। অথবা আমরা কিন্তু এটাকে এভাবে বাই করতে পারতাম, সাপোজ কার্যকর ক্ষমতা, আমি জাস্ট আরেকটা উদাহরণ দিই, এক্ষেত্রে আমরা কার্যকর ক্ষমতাটা বাই করতেছি। তো কার্যকর ক্ষমতা আমরা পি প্রাইম দিলাম, কার্যকর ক্ষমতাকে পি প্রাইম দিয়ে অঙ্কটা করতেছি, প্রদত্ত ক্ষমতাকে পি ধরবো। অথবা তোমরা উল্টাও ধরতে পারো, কার্যকর ক্ষমতাকে পি ধরতে পারো, প্রদত্ত ক্ষমতাকে পি প্রাইম ধরতে পারো, যেটা তোমাদের খুশি। তো আমি পি প্রাইম বা কার্যকর ক্ষমতা, এই কার্যকর ক্ষমতাটাকে এইভাবেও বাই করতে পারি। তো আমরা ক্ষমতা নির্ণয় সূত্র কি, ক্ষমতা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউর মান কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএস। সে হচ্ছে কতটুকু পানি তুলছে, সে হচ্ছে 1500 কেজি পানি তুলছে, 1500 লিটার পানি তোলে মানে 1500 কেজি পানি তোলে, এম হচ্ছে 1500 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে কত, 100 মিটার, টি হচ্ছে
2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে এই উপরের অংশটা যদি গুণ করো, উপরের অংশটা গুণ করলে ঠিক এই মানটাই বাইর হবে, 1.47 × 10⁶, আর নিচে হচ্ছে 120 সেকেন্ড। তাহলে ভাগ করলে 12,250 এত ওয়াট। তো আমাদের কিন্তু সেম মানে ওই ডাব্লিউটাই আমরা গতে আগে বাইর করে নিছিলাম, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, লম্ব শক্তি। ডাব্লিউ মানে কি, শক্তি বা কাজ একই জিনিস। তো এই শক্তি বা কাজটাই আমরা গতে বাইর করতে বলছিল, যে শক্তি কত। তো সেটা বাইর করছি দেখে ডাব্লিউ এর মানটা আমরা সরাসরি বসিয়ে দিছি। তো শক্তি বা কাজ এগুলো আমরা উচ্চতার ক্ষেত্রে এমজি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি দিয়ে তো বাইর করি, যে আগের অঙ্কটাতে দেখেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ঠিক আছে, তো আমরা কার্যকর ক্ষমতা আসলে বাইর করলাম। এই কার্যকর ক্ষমতা থেকে আমরা প্রদত্ত ক্ষমতা বাইর করতে পারবো না? কার্যকর ক্ষমতা হচ্ছে পি প্রাইম দেওয়া আছে, তো সেখান থেকে তো আমরা প্রদত্ত ক্ষমতা বাই করতে পারবো। কিভাবে বাই করি? আমরা সূত্রটা কি জানি? কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম বাই পি। তো এই ক্ষেত্রে তার কর্মদক্ষতা, এখন আমরা কিন্তু উদ্দীপকের থেকেই অঙ্কগুলো আগাইতেছি। তো কর্মদক্ষতা হচ্ছে 70%। 70%, 70%-এ অবশ্যই আমরা নর্মাল পার্সেন্টেজ বাদ দিয়ে লাগবে। 70% কত হবে? মানে 70/100। 70%-এ আমরা যদি পার্সেন্টেজটা কাটাই, এটা তো 70% দেওয়া আছে, মানে 70/100, 0.7। এটা দেখানো লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি যে এটা হচ্ছে 0.7, কর্মদক্ষতা 0.7। কর্মদক্ষতার সূত্র কি? কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। তো কার্যকর ক্ষমতা আমরা কত পেয়েছি? 1250, 12,250। আর প্রদত্ত ক্ষমতাটা আমাদের এখন বাই করে নিব। এই পিটা এই সাইডে নিয়ে আসলে, আর 0.7 এই সাইডে আসলে কি হবে? ভাগ হবে 12,250/0.7। ভাগ করলে কত হয়? 17,500। তাহলে আমরা প্রথমে ওর কার্যকর ক্ষমতা বাই করে নিছি উদ্দীপকের থেকে, আর কর্মদক্ষতার মান ইটার মান যেহেতু দেওয়া ছিল, সেখান থেকে আমরা প্রদত্ত ক্ষমতা বাই করে গেছি ফেলছি। তাহলে আমরা এই অঙ্কটা কি কয়েকটা ধাপে করতে হবে আমাদের। তো আমরা প্রথমে হচ্ছে কার্যকর ক্ষমতা বাই করে নিছি 12,250, তারপর প্রদত্ত ক্ষমতা। এখন এই প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে, মানে এই পাম্পটার গায়ের রেট কত এটাই আগে জানতে হবে, যে আমাদের গায়ের রেট কত। বা গায়ের রেট হচ্ছে 17,500 ওয়াট, এটা প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতা দিয়েই আমরা হচ্ছে ওর 60% ইউজ করে, সেখান থেকে তার 60%-এর জন্য কার্যকর ক্ষমতা কত সেটা বাই করে ফেলবো। ঠিক আছে, তো প্রথমে আমরা 70%-এর জন্য, মানে যেটা উদ্দীপকের জন্য সেটার কার্যকর ক্ষমতা বাই করছি, সেই কার্যকর ক্ষমতা থেকে তার প্রদত্ত ক্ষমতা বাই করছি। এখন এই প্রদত্ত ক্ষমতার জন্য 60%, এই প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে 60%-এর জন্য তার কার্যকর ক্ষমতা কত সেটা বাই করবো। তো এবার আমরা, যেহেতু মেইন টার্গেট ছিল আমাদের ওই তার প্রদত্ত ক্ষমতা যেটা গায়ের রেট সেটা বাই করা, সেটা আমাদের বাই করা হয়ে গেছে। এবার আমরা কোশ্চেনে আসি যে 60%-এর জন্য। 60%-এর জন্য আমরা সূত্রটা কি? ইটা ইজ ইকুয়াল টু পি, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, পি প্রাইম, আর এই বি পি হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এখন প্রদত্ত ক্ষমতা হচ্ছে কত? 17,500। এখন আমরা হচ্ছে নতুন 60%-এর জন্য কার্যকর ক্ষমতা বাই করবো, নতুন একটা পি প্রাইম বাই করবো। তো গতবারটাকে পি প্রাইম দিয়ে সেটাকে ডাবল প্রাইম দিতে পারি। এটা হচ্ছে 60%-এর জন্য কার্যকর ক্ষমতা। ঠিক আছে, 60%-এর জন্য কার্যকর ক্ষমতা আমরা বাই করতেছি। তো এইটা হচ্ছে 60%, 0.6। পি ডাবল প্রাইমটা আমরা বাই করবো 60%-এর জন্য কার্যকর ক্ষমতা, আর পি হচ্ছে 17,500। 17,500 এই সাইড আসলে কি হবে? গুণ হবে। 10,500।
তার মানে 60% জন্য কার্যকর ক্ষমতা হচ্ছে 10,500 ওয়াট। এটাই আমাদের বাই করে নিতে হতো যে 60%-এর জন্য তার কার্যকর ক্ষমতাটা কত। যে 60%-এর জন্য তার কার্যকর ক্ষমতা পি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 10,500 ওয়াট। তো এইটা বাই করার জন্য আগে আমার প্রদত্ত ক্ষমতাটা জানা লাগছে 17,500, সেটা আমরা বাই করে নিছি। তো সেটা দিয়ে আমরা হচ্ছে 60%-এর জন্য কার্যকর ক্ষমতা বাই করছি। এবার হচ্ছে 60%-এর ক্ষেত্রেও সে কিন্তু 1500 লিটার পানি একই উচ্চতায় তোলে। তো 60%-এর জন্য তার আমরা কাজটা বাই করবো। 60%-এর জন্য তার কাজটা কত? 60%-এর জন্য তার কাজ ডাব্লিউ। 60%-এর জন্য তার কাজটা ডাব্লিউ হচ্ছে কাজ কিভাবে আর কি উচ্চতার ক্ষেত্রে এমজিএস। তো 60%-এর ক্ষেত্রে সে কি করে 1500 লিটার পানি তোলে, তাই এম এর মান হবে 1500 কেজি। 1500 লিটার মানে 1500 কেজি। জি হচ্ছে 9.8, একই উচ্চতায় তোলে, মানে 100 মিটার উচ্চতায় তোলে। সে গতবার 100 মিটার গভীর থেকে তোলে, এবারও 100 মিটার গভীর থেকে তোলে। তো গুণ করলে হবে কত? গুণ করলে হবে 1.47 ইন্টু 10⁶ জুল। তাহলে ডাব্লিউ পাইলাম, 60%-এর জন্য কার্যকর ক্ষমতা পাইলাম। তো এইবার আমরা বলছি যে কত অতিরিক্ত সময় লাগবে 60%। তো আগে আমরা সময়টা পাই, তো আহ, ক্ষমতার সূত্রটা কি? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো টিটা এই সাইডে নিয়ে আসি। টি যদি এখানে নিচে আসে তাহলে ওই সাইডে গেলে কি হবে? উপরে হবে। আর পি ডাবল প্রাইমটা এই সাইডে আসলে নিচে হবে, যেহেতু ওই সাইডে উপরে আসে। তাইলে এক্ষেত্রে আমার কাজ হচ্ছে 1.47 ইন্টু 10⁶। আর ওইটা হচ্ছে ডাবল প্রাইম, পি ডাবল প্রাইম মানে কার্যকর ক্ষমতা 10,500 ওয়াট। ভাগ করলে কত হবে? 140 সেকেন্ড। তার মানে 140 সেকেন্ড সময় লাগে। আর গতবার লাগতো কত? উদ্দীপকের ক্ষেত্রে 70%-এর ক্ষেত্রে লাগতো 2 মিনিট, মানে 120 সেকেন্ড। এবার লাগে হচ্ছে 140 সেকেন্ড। তার মানে আমার কতটুকু সময় বেশি লাগতেছে? আমার কিন্তু 20 সেকেন্ড সময় বেশি লাগতেছে। গতবার 2 মিনিটে কাজটা হইতো, এবার হচ্ছে কাজটা হয়ে হচ্ছে, সুতরাং সময় বেশি লাগে। সময় বেশি লাগে 140 - 120 সেকেন্ড, মানে 20 সেকেন্ড সময় বেশি লাগতেছে। এটাই অ্যান্সার। তো 60%-এর জন্য আমার কার্যকর ক্ষমতা বাই করতে হয়েছে, 60%-এর জন্য কাজ বাই করতে হয়েছে। সেখান থেকে আমরা টিটা বাই করে ফেলতে পারছি, এই টিটা বাই করতে পারছি, ঠিক আছে। তো আমার এই 60%-এর জন্য কার্যকর ক্ষমতা বাই করতে হইলে অরিজিনাল মোটরের কর্মদক্ষতা 70% হোক 60% হোক যেটাই হোক না কেন, তার প্রদত্ত ক্ষমতা অবশ্যই আমার জানা লাগবে। যেটা তার গায়ের রেট, এইটা বাই করতে হয়েছে আগে। আমরা আগে 17,500 আগে বাই করে নিয়েছিলাম, ঠিক আছে। তো সেটা বাই করে আমরা 60%-এর জন্য তার কার্যকর ক্ষমতা বাই করছি। এইভাবে আমরা জাস্ট অঙ্কটা কমপ্লিট করছি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আহ গতি শক্তি আর বিভব শক্তিতে যাব। আহ, তার ওই রিলেটেড অঙ্কগুলো করবো। ওই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হবে। আচ্ছা, আমরা হচ্ছে গতি শক্তি আর বিভব শক্তি। কোনো বস্তু তার গতির জন্য যে শক্তিটা অর্জন করে আমরা সেটাকে নরম ভাষায় গতিশক্তি বলি, তাই না? গতিশক্তির সূত্রটা আমরা কি বলি? টি দ্বারা প্রকাশ করি গতিশক্তিকে, টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম মানে কি? এম মানে হচ্ছে তার ভর, ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগ। তার মানে তোমাকে যদি এম আর ভি দেওয়া থাকে তুমি গতিশক্তি বের করে ফেলতে পারবা। যেমন আমি যদি একটা র্যান্ডমলি অঙ্ক দিই,
সাপোজ 71 কেজি ভরের একজন 15 m/s1 বেগে দৌড়াচ্ছিল, আর গতিশক্তি কত? তাহলে এই ক্ষেত্রে তার এম দেওয়া আছে 71 কেজি, ভি দেওয়া আছে 15 m/s1। তাহলে আমরা গতিশক্তি বাই করতে পারি টি ইজ ইকুয়াল টু গতিশক্তি টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম এর মান দেওয়া আছে হচ্ছে 71 কেজি, ভি হচ্ছে 15, তাহলে 15-এর উপর স্কোয়ার হবে, হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা করলে কত হয়? 7987.5। তাহলে গতিশক্তি হয় এত জুল। ঠিক আছে, গতিশক্তি বাই করার সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বিভব শক্তিকে আমরা কি তার মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে তুলনা করি, তাই না? বিভব শক্তি ইউ দ্বারা প্রকাশ করতে পারি, যা যে যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারে। বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, বিভব শক্তি হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো বিভব শক্তির ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবা, যে বিভব শক্তিটা এই যে এইচটা মিন করে হচ্ছে তার নিচে আর কতটুকু আছে। যদি কোনো কিছুকে তুমি সাপোজ উপর থেকে ফালাইতেছো উপর থেকে ফালাইতেছো সেই ক্ষেত্রে মনে করো কি এই টোটাল উচ্চতাটা হচ্ছে 20 মিটার। এখন এইখানে আমি বলতেছি যে এই অবস্থানে এসে তার বিভব শক্তি নির্ণয় করতে। তো মনে করি হচ্ছে এইটা হচ্ছে 10, আর এইটাও 10। না, এইটা 10 দিলে জিনিসটা তোমাদের অন্য, সাপোজ এইটুকু দিলাম হচ্ছে 15, আর এইটা হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে 15 মিটার, এটা 5 মিটার। তো এই অবস্থান থেকে তুমি হচ্ছে একটা বল ফালাইছো যার বলের এম মনে করো এম হচ্ছে 2 কেজি। 2 কেজি ভরের একটা বল ফালাইছো। আমি বললাম কি এই যে সি অবস্থান, সাপোজ এটা হচ্ছে সি অবস্থানে তার বিভব শক্তি কত। তো বিভব শক্তি বাইর করার ক্ষেত্রে চিন্তা করবা যে সে যেহেতু সি অবস্থানে আসছে তার নিচে আর কতটুকু আছে। এই যে এতটুকু তার সি অবস্থানে তো আসছে, তার নিচে আর কতটুকু আছে, তার নিচে এখান থেকে এখানে টোটাল কতটুকু আছে। সো এই ক্ষেত্রে তোমাদের এইচটা ধরতেই কনফিউশন হয়ে যায়। সো বিভব শক্তি আমরা বাইর করবো ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম তো দেওয়াই আছে 2 কেজি, জি হচ্ছে 9.8। এইচটা কত ধরবো? সি অবস্থানে 15 ধরবো নাকি 5 ধরবো? এখন যেহেতু উপর থেকে পড়তেছে, তাহলে নিচে কতটুকু আছে? 5 মিটার আছে, তাহলে এইচটা আমরা 5 ধরবো। নিচে কতটুকু আছে? তাহলে এটা হবে কত? 98 জুল। 98, 2 × 9.8 × 5, 98 হয় গুণ করলে। তাহলে বিভব শক্তি হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, আর গতিশক্তি হচ্ছে টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো আমরা গতিশক্তি আর বিভব শক্তি রিলেটেড কিছু শিখবো এখন, প্র্যাকটিস করবো। আগে আমি হচ্ছে একটা ডেমো কোশ্চেন দেখাইতেছি, তারপর আমরা বোর্ডের কোশ্চেন গুলো দেখাবো। এই কোশ্চেনটা দেখো, এইটা হচ্ছে মনে করো 2 কেজি ভরের একটা বস্তুকে, একটা বলকে উপর থেকে নিচে ফালানো হইতেছে। পুরা টোটালটা মনে করো 100 মিটার একটা বিল্ডিং এর সাপোজ ছাদ থেকে এটা ফালানো হইতেছে 2 কেজি ভরের একটা বস্তু। তিনটা অবস্থান দিছে, এ অবস্থান, বি অবস্থান ও সি অবস্থানে শক্তির নিত্যতার সূত্র সংরক্ষিত হয় কিনা। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, এ অবস্থানে গতিশক্তি বাই করবা, বিভব শক্তি বাই করবা, দুইটা যোগ করবা। সাপোজ এই অবস্থানে তোমার গতিশক্তি বাইর হইলো 5, বিভব শক্তি বাইর হইলো 0, তাহলে 5 আর 0 কত হয়? 5। বি অবস্থানে সাপোজ তোমার গতিশক্তি বাইর হইলো 2.5, বিভব শক্তি বাইর হইলো 2.5।
যোগ করলে কত হয়? 5। সি অবস্থানে সাপোজ তোমার গতিশক্তি বাইর হলো 0, বিয়োগ শক্তি বাইর হলো 5, যোগ করো কত হয়? 5। তার মানে তিনোটা অবস্থানে গতিশক্তি আর বিয়োগ শক্তির যোগফল যদি সেম হয় তাহলে তোমার শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। তাহলে আমরা এটা প্রথমে বলে দিতাম যে আমাদের টার্গেটটা কি, এ অবস্থানে গতিশক্তি বাই করবো, বিয়োগ শক্তি বাই করবো, যোগ করবো কত হয় সেটা মাথায় রাখবো। বি অবস্থানের গতিশক্তি বিয়োগ শক্তি বাই করবো, যোগ করবো কত হয় সেটা মাথায় রাখবো। সি অবস্থানের গতিশক্তি বিয়োগ শক্তি বাই করবো, কত হয় সেটা আমরা মাথায় রাখবো। তিনোটা দেখবো সেম হয় কিনা, যেমন এখানে একটা উদাহরণ দিলাম যে তিনোটাই পাস হয়েছে, তো আমরা শক্তির নিত্যতার সূত্র সেভ হয়েছে। শক্তির নিত্যতার সূত্র কি, এই পৃথিবীতে শক্তির সৃষ্টিও নাই ধ্বংসও নাই, হ্যাঁ, শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তার মানে শক্তি এ অবস্থানে যতটুকু ছিল পড়ার আগে সি অবস্থানে বা বি অবস্থানে সবসময় টোটাল শক্তিটা সেম ছিল কিনা এটা দেখবো। যেমন এখানে সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি যে ইনিশিয়াল মোমেন্টে শক্তি 5 জুল ছিল, মাঝামাঝি এসেও 5 জুল, শেষে এসেও 5 জুল, তো শক্তি সবসময় সেম ছিল। তো গতি শক্তি আর বিয়োগ শক্তি তিনটা অবস্থানে বাই করতে হবে এবং যোগ করে দেখবো যে সেম হয় কিনা। তো আগে আমরা এই অবস্থানের বিভব শক্তিটা বাই করি। সবসময় বিভব শক্তিটা আগে বাই করার চেষ্টা করবো। আরেকটা কোশ্চেন, এই প্যাটার্নের অঙ্কগুলা, এই টাইপের অঙ্কগুলা, গতিশক্তি বিভব শক্তি এই টাইপের অঙ্কগুলো হচ্ছে দুইটা প্যাটার্নে আসতে পারে। একটা হচ্ছে উপর থেকে নিচে পড়ার জন্য, একটা নিচের থেকে উপরে পড়ার জন্য। এবার হচ্ছে আমরা প্রথম প্যাটার্নটা করতেছি, এটা হচ্ছে উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে। এটা হচ্ছে মনে করো 1 নম্বর প্যাটার্ন, প্যাটার্ন 1, যেটা হচ্ছে উপর থেকে নিচে পড়ে, বলটা উপর থেকে নিচে পড়ে, এইটা এক নিয়মে করতে হয়। এটা হচ্ছে উপর থেকে নিচে, দেখো বলটা উপর থেকে নিচে পড়তেছে তাই না? আর যদি নিচের থেকে উপরে আমরা বলটা পড়ে তাহলে হচ্ছে আমাদের আরেকটা প্যাটার্নে করতে হবে। প্যাটার্ন সেমই, মানে সেক্ষেত্রে জাস্ট সূত্র প্রয়োগের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমাদের ইয়ে করতে হবে, প্লাসের জায়গায় একটু মাইনাস দিতে হবে, যখন আমরা এই পরের প্যাটার্নটা করবো তখনই বুঝবো। ঠিক আছে, তো আগে আমরা এ অবস্থানের গতিশক্তি বিয়োগ শক্তি বাই করবো, যোগ করবো, বি অবস্থানের গতিশক্তি বিয়োগ শক্তি বাই করবো, যোগ করবো, সি অবস্থানের গতিশক্তি বিয়োগ শক্তি বাই করবো, যোগ করবো। ঠিক আছে, তো এই অবস্থানে আমরা বিয়োগ শক্তিটাকে বাই করি, সবসময় আগে বিয়োগ শক্তিটা বাই করে নিবো। এই অবস্থানের বিয়োগ শক্তি, বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি তাই না? লেখা কি এই সাইড থেকে দেখা যায়? হুম। এই অবস্থানে বিভব শক্তিকে আমরা এটা আরেকটু এই সাইড থেকে, এই অবস্থানে বিভব শক্তি, বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি, যেহেতু এই অবস্থানে বিভব শক্তিকে আমরা ইউ এ দিব, বি অবস্থানে বিভব শক্তিকে ইউ বি দিব, সি অবস্থানে বিভব শক্তিকে ইউ সি দিব। তো ইউ এ সূত্র হচ্ছে কি এম জি এইচ। এমটা কত, 2 কেজি, জি কত 9.8 তাই না? এইচ, বিভব শক্তির ক্ষেত্রে এইচ বলছিলাম যে তার নিচে আর কতটুকু আছে। তাহলে বলটা যখন এই অবস্থানে জাস্ট এখনো জাস্ট পড়া শুরু হইতেছে, তাহলে তার নিচে আর কতটুকু আছে? পুরা নিচে তো টোটালটাই আছে, এখান থেকে সে পড়া শুরু করছে এতটুকু পর্যন্ত আছে। তার মানে এখান থেকে তো তা বলটার নিচে আর কতটুকু আছে? পুরো 100 মিটারই তো আছে। এইচ মানে বিভব শক্তির ক্ষেত্রে এইচ মানে তার নিচে আর কতটুকু আছে। তো এই সিচুয়েশন থেকে সে পড়তেছে, তার মানে তার নিচে আরো পুরা টোটালটাই আছে, নিচে তার পুরা টোটাল অবস্থানটাই আছে। ঠিক আছে, তাহলে এইচ হবে 100, তাহলে গুণ করলে কত হবে আমাদের? 1960। এবার হচ্ছে এই অবস্থায় গতিশক্তি বাই করবো। আচ্ছা, গতিশক্তি বাই করার নিয়মটা কি? টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এমটা তো আমরা জানি তাই না, এম তো আমরা জানি যে ভর 2 কেজি, বাট ভিটা কি জানি, ভি স্কোয়ার মানটা, তো আমরা ভি এর মানটা বাই করে নিব। গতিশক্তি বাই করার ক্ষেত্রে সবসময় ভি স্কোয়ার বাই করে নিব। তো আমরা হচ্ছে আহ এই অবস্থানে আমরা গতিশক্তি বাই করবো। তো এই অবস্থান নিয়ে আমরা কাজ করতেছি। আহ, তো আগে এই অবস্থানের ক্ষেত্রে ভি স্কোয়ারটা বের করে নেব। তো আমরা গতির চ্যাপ্টারে দ্বিতীয় অধ্যায়ে একটা সূত্র পাচ্ছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ঠিক আছে, তো আমরা
তোমরা চাইলে এটাকে একসাথেও লিখতে পারো। আচ্ছা, একসাথেই লেখা দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। এই অবস্থানের গতিশক্তি একবারই বাই করে দিচ্ছি, এই অবস্থানের গতিশক্তি। গতিশক্তি টি দ্বারা প্রকাশ করি, যেহেতু এই অবস্থানে টি এ, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তো এম তো 2 কেজি, বাট ভি স্কোয়ার আমরা জানি না যে কত। তো ভি স্কোয়ার নির্ণয় সূত্রটা কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? ভি স্কোয়ার নির্ণয় সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা আমরা গতি অধ্যায়ের সূত্র। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, হ্যাঁ, এই সূত্রটা গতির অধ্যায় থেকে আসছে, গতির অধ্যায়ে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা মানগুলো বসাই। এম এর মান 2। আচ্ছা, যখন কোনো কিছু ইউর মান কত বসাবো? যখন কোনো কিছু উপর থেকে পড়তেছে, আমি যদি এই কলমটাকে জাস্ট এখান থেকে নিচে ফালাই, এই যে নিচে পড়লো, এখান থেকে নিচে পড়লো, তার ইনিশিয়াল মোমেন্টে আদি বেগ কত ছিল? জাস্ট এখান থেকে পড়া শুরু করছে, ওইটা এখানে আসছে। এই যে সে, আমি এখান থেকে ফালাইতেছি, ইনিশিয়াল মোমেন্টে তার বেগ কিন্তু 0 ছিল, আদি বেগ 0 ছিল। ও সবসময় মনে রাখবো, উপর থেকে যখন কোনো কিছু নিচে পড়ে, কোশ্চেনে যদি নাও বলে যে আদি বেগ কত, উপর থেকে যখন কোনো কিছু নিচে পড়বে, আদি বেগ সবসময় 0। ঠিক আছে, তাহলে ইউর মান 0। জি কত? 9.8। এইচ কত? এই যে এখানে আরেকটা এইচ নিয়ে তোমাদের প্যাচ লাগে। গতি শক্তির ক্ষেত্রে এইচটা কত দরকার? বিভব শক্তি মানে তার নিচে আর কতটুকু আছে, এই অবস্থানে যখন বিভব শক্তি বাই করছি, এই অবস্থানে বিভব শক্তি এইচটা আমরা ধরছি, তার নিচে আর কতটুকু আছে? নিচে টোটাল 100 মিটার আছে। আর গতি শক্তির ক্ষেত্রে এইচটা ধরবো হচ্ছে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। গতি শক্তির ক্ষেত্রে এইচটা হবে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। সে যখন আমরা এই অবস্থানের গতি শক্তি বাই করতেছি, তাহলে এই অবস্থানের গতি শক্তিতে সে নিচে আর কতটুকু পথ গতিশক্তি বাই করতেছে। এই অবস্থানে গতিশক্তিতে এইচটা ধরবো হচ্ছে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। সে যখন এই অবস্থানে, সে কি কোনো পথ অতিক্রম করছে? কোনো পথই তো অতিক্রম করে নাই, তাহলে এইচটা 0 ধরবো। বিভব শক্তি মানে তার নিচে আর কতটুকু আছে এইচ, বিভব শক্তির এইচ মানে তার নিচে আর কতটুকু আছে। এই অবস্থানের ক্ষেত্রে তার নিচে পুরাটাই আছে, এই জন্য এইচটা 110। আর গতিশক্তির এইচ মানে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। এই অবস্থানে যখন গতিশক্তি বাই করতেছি, তার সে কোনো পথই অতিক্রম করে না, সে স্টার্টিং পয়েন্টে আছে, তাহলে এই এইচটা 0 ধরবো। তাহলে দেখো, এটা হচ্ছে, যদি কাটাকাটি করি, হাফ আর টু কাটাকাটি করলে হচ্ছে 1। বা এটাকে তোমরা ইয়ার জন্য রাখতে, ইয়াও রাখতে পারো, 0 স্কোয়ার মানে 0, দেখো 0 স্কোয়ার মানে 0। আর 2 গুণ 9.8 গুণ 0, এটাও 0। তাহলে হাফ গুণ 2 গুণ ব্রেকেট আছে 0, তাহলে পুরাটা গুণ করলে কত হবে? 0ই হবে। এইটা কিন্তু প্রথম করাইতেছি দেখে বুঝে ভাইঙ্গা ভেঙে দেখাইলাম যে গতিশক্তি এই অবস্থানে 0। এখন থেকে তোমরা ডাইরেক্টলি করে ফেলতে পারবা যে যেহেতু ইনিশিয়াল মোমেন্টে এই গতিশক্তির ক্ষেত্রে এইচ মানে হচ্ছে কি, সে আর কতটুকু পথ অতিক্রম, সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। তো এই ক্ষেত্রে এইচ যেহেতু 0, তাহলে গতিশক্তিও 0ই হবে। সবসময় স্টার্টিং পয়েন্টে গতিশক্তিটা 0ই হবে। ঠিক আছে, বা তোমরা এইভাবে মান বসিয়ে বাইর করতে পারো যে গতিশক্তির এইচ মানে ওইটাই, যে তার, সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। এই অবস্থানে সে কোনো পথই অতিক্রম করে না, এই জন্য এইচ 0 হয়েছে। আর এই 0 হয়ে যাওয়ার কারণে এই টোটাল যোগফলটা 0 হয়ে গেছে, তাহলে গুণফলটাও 0 হয়ে গেছে। তাহলে স্টার্টিং পয়েন্টে মনে রাখবো সবসময় গতিশক্তি 0 হয়। তাহলে এই অবস্থানে বিভব শক্তি পাইছি এত, গতিশক্তি পাইছি এত, এই অবস্থানে এবার মোট গতিশক্তি আর বিভব শক্তি যোগ করবো। বলছিলাম কি, এই অবস্থানে গতিশক্তি বাই করবো, বি অবস্থানের গতিশক্তি, এই অবস্থানে গতিশক্তি বাই করবো, এই অবস্থানে বিভব শক্তি বাই করবো, দুইটা যোগ করব, সেই যোগফলটা মাথায় রাখবো। বি অবস্থানের একইভাবে বিয়োগ শক্তি বাই করবো, গতিশক্তি বাই করবো, যোগ করবো। সি অবস্থানের গতিশক্তি বাই করবো, বিয়োগ শক্তি বাই করবো, যোগ করবো। দেখবো তিনোটা যোগফল সেম হয়েছে কিনা। যদি সেম হয় তাহলে শক্তি নিত্যতা সূত্র সংরক্ষিত হয়। তাহলে আমরা এই অবস্থানে বিয়োগ শক্তি বাই করছি, গতিশক্তি বাই করছি, এই দুটোটা যোগ করি। সুতরাং এই অবস্থানের এই যে যোগফলটাকে আমরা মোট শক্তি বলি, হ্যাঁ, এই অবস্থানের মোট শক্তি। বিভব শক্তিটা আর গতিশক্তিটা যোগ করবো।
যোগ করলে হয় 1960 জুল। এই অবস্থানে মোট শক্তি হচ্ছে 1960 জুল, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু মাথায় রাখবো যে এই অবস্থানে আমাদের মোট শক্তিটা বাইরে ছিল কত। এখানে একটু আমরা সাইডে লিখে দিই যে 1960 জুল, যোগফলটা বাইরে ছিল 1960 জুল। এই অবস্থানে বিভব শক্তি বাই করছি, গতিশক্তি বাই করছি, যোগ করছি। ঠিক একইভাবে এখন বি অবস্থানে বিভব শক্তি বাই করবো, গতিশক্তি বাই করবো, যোগ করবো। তো বি অবস্থানে এবার আমরা বিভব সবসময় বিভব শক্তিটা আগে বাই করবো, বি অবস্থানে বিভব শক্তি বাই করবো। তো বি অবস্থানে বিভব শক্তি বাই করবো, গতিশক্তি বাই করবো, যোগ করে দেখবো যে এটা সমান হয় কি। বি অবস্থানের বিভব শক্তি, তো ইউ দ্বারা প্রকাশ বিভব শক্তি, কারণ এটা যদি বি অবস্থান ইউ বি দিতে পারি। তো বিভব শক্তি নির্ণয় সূত্র হচ্ছে এম জি এইচ। তো এম এর মান কত, এম হইতেছে 2 কেজি বস্তুটার ভর, জি হচ্ছে 9.8, এইচ, এইচ হচ্ছে বিভব শক্তির এইচ মানে কি নিচে কতটুকু আছে। তার মানে এই বস্তুটা পড়তে 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 বি, এখান থেকে পড়তে 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 বি অবস্থানে আসছে। তাহলে সে তারা নিচে কতটুকু আছে, এই যে এখানে সাপোজ সে পড়তে আসছে, ওইটা পরে এই বি অবস্থানে আসছে, এখন তার নিচে আর কতটুকু আছে তাইলে। তাহলে নিচে এই যে এতটুকু অংশ আছে, এই যে এই এতটুকু অংশ আছে বি থেকে সি এতটুকু আছে, তাহলে বি সি এর দূরত্ব কত, বি হচ্ছে 35 মিটার। তাহলে এইচটা ধরবো 35 মিটার, তাহলে এইচটা ধরবো 35 মিটার। যেহেতু এখান থেকে এতটুকু আইসা পড়ছে, তাহলে তার নিচে আছে আর 35 মিটার। এই যে এ বি অংশের ক্ষেত্রে এইচটা হবে 35, তাহলে গুণ করলে কত হয়, 686। তো এবার বি অবস্থানের গতিশক্তি বাই করবো। গতিশক্তি টি দ্বারা প্রকাশ করি, হাফ এম ভি স্কোয়ার। তো এম এর মান 2, আর ভি স্কোয়ারকে কি লিখবো, ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ইউর মান 0, উপরের থেকে যখন কিছু পরে ইউর মান 0। 9.8, জি এর মান 9.8, এইচ কত ধরবো, হ্যাঁ। এইচ মানে হচ্ছে সে গতিশক্তির ক্ষেত্রে এইচটা মানে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। তাহলে সে বি অবস্থানে আসছে, তাহলে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে, এই যে এতটুকু পথ অতিক্রম করে আসছে, এই যে ডট ডট দেওয়া এতটুকু পথ, উপর থেকে এতটুকু পথ অতিক্রম করে আসছে। তাহলে সে এ বি অংশ, এই যে এ থেকে বি অংশ অতিক্রম করে আসছে, মানে 65 মিটার অতিক্রম করে আসছে। তাহলে এটা হবে 65। তাহলে হাফ আর টু কাটাকাটি করো, 1 হয়, জিরো স্কোয়ার মানে তো 0, প্লাস 2 গুণ 9.8 গুণ 65, 1274। 0 প্লাস 1274 মানে 1274ই এক দ্বারা গুণ করলে 1274 জুল। তাহলে বি অবস্থানে গতিশক্তি এত, বিভব শক্তি এত, এবং আমরা বি অবস্থানে মোট শক্তি বাই করবো, তো যোগ করে দিব, গতিশক্তি আর বিভব শক্তি যোগ করবো। সুতরাং বি অবস্থানে মোট শক্তি, এটা বিভব শক্তি বাড়িয়েছিল 686, আর গতিশক্তি 1274, যোগ করো, 686, 1960। তো মিলে গেছে কিন্তু 1960। এই অবস্থানেও আমাদের, এই যে এই অবস্থানে আমরা মোট শক্তি বাই করছিলাম, আমরা সেটা লিখে রাখছিলাম এখানে যে 1960। বি অবস্থানেও মোট শক্তি বাইরেছে 1960, তাহলে বি অবস্থানেরটাও বাইরেছে 1960 জন, জাস্ট মনে রাখার জন্য এখানে লিখে রাখতেছি। এই অবস্থানে এত বাইরেছে, বি অবস্থানে এত বাইরেছে, এবার সি অবস্থানে বাই করবো। সি ওটা যদি মিলে যায়,
ও সি অবস্থানটাও যদি 1960 হয় তাহলে আমরা বলবো শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয়। আর যদি না মিলে তাহলে সংরক্ষিত হয় না। মনে রাখবে সবসময় জিনিসটা মিলে, যে শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা মিলবে। তো সি অবস্থানে আগে বিয়োগ শক্তি বাই করবো। ইউ সি দেই এম জি এইচ। এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8। সো এইচ কি? এইচ মানে তার নিচে কতটুকু আছে, এখন আমি সি অবস্থানে বাই করতেছি বিয়োগ শক্তি। তো বলটা পড়ে পড়ে সি অবস্থানে আইসা পড়ছে, করতে 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 এখন সি অবস্থানে আছে। তাহলে তার নিচে আর কতটুকু আছে? নিচে কিছুই নেই, এই জিরো। তাহলে গুণ করলে জিরো হবে। ঠিক আছে, এবার হচ্ছে সি অবস্থানের গতি শক্তি। গতি শক্তি বাই করার সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। তো মানগুলো বসাই। এম এর মান কত? এম এর মান হচ্ছে 2, এম হচ্ছে 2। ইউ কত? আদিবেগ 0, উপর থেকে পড়লে ইউ 0 হয়। জি হচ্ছে কত? 9.8। এইচটা কত? এইচ মানে গতিশক্তির ক্ষেত্রে এইচ মানে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। এর উপর থেকে পড়ে 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 সি অবস্থানে আসছে, মানে টোটাল পথটাই অতিক্রম করে ফেলছে, মানে 100 মিটারই অতিক্রম করছে। এই হচ্ছে 100। তাহলে এটা 2 আর হাফ কাটাকাটি করলে 1, জিরো স্কোয়ার মানে 0, 2 গুণ 9.8 গুণ 100, 1960। এইটা গুণ করছি, 2 গুণ 9.8 গুণ 100, 1960। 0 প্লাস 1960 1960ই হবে। আর 1960 এর সাথে 1 গুণ করলে 1960। মানে সি অবস্থানে মোট শক্তি, সি অবস্থানে মোট শক্তি ওর বিভব শক্তি আর গতিশক্তি যোগ করবো। বিভব শক্তি কত হয়েছে? 0। আর গতিশক্তি 1960 জন। তাহলে যোগ করলে কত হয়? 1960 জন। তাহলে দেখো, এ অবস্থানে বাড়িছে 1960, বি অবস্থানে 1960, সি অবস্থানে বাড়িল 1960। তার মানে আমার তিনটাই মিলছে। তার মানে আমরা লাস্টে মতামত লিখবো যে সুতরাং শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। তো এটা সবসময় মানবে। যদি না মানে বুঝবো তোমার অঙ্ক ভুল হয়েছে। অন্য চ্যাপ্টারে কিছু কিছু অঙ্কে নাও মিলতে পারে, বাট এই চ্যাপ্টারের অঙ্কগুলো তো অবশ্যই মিলবে। তাহলে মতামত লিখবা যে শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। ঠিক আছে, এটা হচ্ছে উপরের থেকে নিচে পড়ার প্যাটার্ন। নিচের থেকে উপরে পড়ার ক্ষেত্রে নিচের আরেক দ্বিতীয় প্যাটার্নটা হবে হচ্ছে, মনে করো তুমি বল, এটা হচ্ছে বল উপরের থেকে নিচে পড়তেছে। আর দ্বিতীয় যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে নিচের থেকে মনে করো উপরে তুমি কোনো বল মারতেছো, নিক্ষেপ করতেছো। ঠিক আছে, তো তারপরে প্যাটার্নটা হবে নিচের থেকে উপরে। আমি হচ্ছে এটা করবো।